তো কি হালচাল ভাই বন্ধুগণ, সব ঠিকঠাক তো? ভাই আজকের ভিডিওটা খুবই সিরিয়াস ভিডিও হবে ভাই, কারণ যেইভাবে বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার আর নির্যাতন চলছে, তাই এই বিষয়ের ওপর কিছু না বললে ভাই নিজেকে হিন্দু বলতে ভাই খুবই খারাপ লাগবে। ভাই আমরা সবাই জানি যে আমরা আজকালকার বাচ্চা, তাই আমরা হিন্দু হয়ে হিন্দু ধর্মটাকে ঠিক করে পালনই করতে পারি না। কিন্তু যেইভাবে বাংলাদেশের হিন্দুদেরকে মারধর করা, ঘরবাড়ি ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া, তারপরে মন্দিরে হামলা করা, সেখানকার প্রতিমার গয়নাগাটি চুরি করা ও দুর্গাপুজো জায়গায় জায়গায় করতে না দেওয়া, এরকম বহু ঘটনা বাংলাদেশে বহু বছর ধরে হয়েই আসছে। তাই বলছি ভাই, একজন হিন্দু হয়ে বাংলাদেশের হিন্দুদের উপর এরকম অত্যাচার, তাই সেইটা দেখে ভাই আমাদের তো ভাই খুবই খারাপ লাগে। কিন্তু এইসব ঘটনা বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাবে না। কিন্তু ভাই এটা সোশ্যাল মিডিয়ার যুগ, যেখানে কারো গোপন ভিডিও লুকিয়ে রাখতে পারে না, অমনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এত বাংলাদেশি মৌলবাদীদের সংখ্যালঘু হিন্দুদের ওপর এরকম অত্যাচার আর নির্যাতন, সেটা কি কখনো লুকিয়ে রাখা যায়? যখন আগস্ট মাসে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে আসে, তখন এই মৌলবাদীরা বাংলাদেশের হিন্দুদের ওপর যেরকম অত্যাচার চালিয়েছিল, আর সেই সময়ে সেই সব ভিডিও ভাই আমরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর দেখেছি। কিন্তু বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়ায় ভাই এইসব ঘটনা কিছুই দেখা যায়নি। এমনকি বাংলাদেশের কিছুদিন পর তৎকালীন প্রধানমন্ত্রী নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বলে কিনা এইসব ঘটনা বাংলাদেশে নাকি কিছুই ঘটেনি, আর তার সঙ্গে বলে কিনা ভারত নাকি এইসব মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু তখন ভাই আমেরিকায় ইলেকশন চলছিল, তাই তখন আমেরিকা প্রধানমন্ত্রী পদের ক্যান্ডিডেট বর্তমানে 2025 জানুয়ারি থেকে তিনি প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করবে আমেরিকায়, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সেই সময় বলেছিলেন বাংলাদেশের হিন্দুদের ওপর এই সহিংসতার কথা। আর শালা এই বাংলাদেশ বলে কিনা ভারত নাকি মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যা কথা বলছে। আর ভাই তাহলে তোমরা ভাবতে পারছো বাংলাদেশি এই মৌলবাদীদের কোন লেভেলের মেন্টালিটি। যখন বাংলাদেশ পাকিস্তান থেকে 1971 সালে স্বাধীনতা লাভ করে, তখন বাংলাদেশে প্রায় শতকরা 22% হিন্দু ছিল, আর এখন বাংলাদেশের হিন্দুদের সংখ্যা শতকরা 8%। তাহলে বলছি বাংলাদেশে বাকি এত হিন্দু কোথায় গেল? এই প্রশ্নের উত্তর বাংলাদেশি সরকার কি দিতে পারবে? কারণ এরা দিতে পারবে না। তাই বর্তমানে বাংলাদেশি হিন্দুরা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য আর এই বাংলাদেশে টিকে থাকার জন্য বাংলাদেশে এই সংখ্যালঘু হিন্দুরা যেই আন্দোলন শুরু করেছে, তার প্রধান মুখ হয়ে উঠেছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের অধ্যক্ষ ছিলেন। বর্তমানে বাংলাদেশের হিন্দুদের উপর যে অত্যাচার আর নির্যাতন চলছে, তিনি সেই সব দেখে বাংলাদেশের হিন্দুদেরকে এক করার চেষ্টা করেন এবং বাংলাদেশের হিন্দুদেরকে তাদের অস্তিত্বের জন্য এক হতে বলেন। এবং তিনি হিন্দুদের প্রধান মুখ হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল করে যে বাংলাদেশের হিন্দুরা এক হোক এবং বাংলাদেশে যে হিন্দুদেরও অধিকার আছে সেটা যেন বর্তমানে বাংলাদেশি সরকার ভালোভাবে বুঝতে পারে। এবং তিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশের বর্তমান সরকারকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের খুবই সাধারণ 8টি দাবি তুলে ধরে, কিন্তু বাংলাদেশি সরকার সেই 8টি দাবির কোনো গুরুত্ব না দিয়েই বাংলাদেশি সনাতন জাগরণ মঞ্চের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে দেশবিরোধী এবং কোনো প্রপার ওয়ারেন্ট ছাড়াই আর কোনো কথোপকথন না শুনে বাংলাদেশের সিক্রেট পুলিশ ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে এবং আদালতে তার বেল নামঞ্জুর করে দেয়। এবং এই কারণে বাংলাদেশি পুলিশের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা পুলিশের সঙ্গে একটা ঝামেলা এবং দাঙ্গা হয়। এই দাঙ্গায় একজন উকিল মারা যায়, সেই নাকি ছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উকিল। এবং পরে জানা যায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নাকি বাংলাদেশি পতাকার অবমাননা করেছে। আর এখানে আসলে কথাটা হচ্ছে ভাই, আর বক্তব্য চলাকালীন বাংলাদেশি পতাকার ওপর হিন্দুদের গেরুয়া রঙের পতাকা কেউ লাগিয়ে দেয়। আর তোমরাই বলো ভাই, সেই কারণে বাংলাদেশি সরকারের এত বড় ডিসিশন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করতে হলো এবং তার বেল বাতিল করে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো। আর যারা ভাই অ্যাকচুয়ালি বাংলাদেশি পতাকার সত্যি করে অবমাননা করে তাদেরকে গ্রেপ্তার করে না। যেমন এই ফটোটা দেখো। আর কেউ যদি তাদের অধিকার আর অস্তিত্ব বজায় রাখার জন্য মিছিল সমাবেশ করে তাদেরকে সামান্য বিষয়ের জন্য তাদেরকে গ্রেপ্তার করে। আর ভাই এই যে হিন্দুদের হয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে 8টি দাবি তুলে ধরেছিল, তার মধ্যে অন্যতম ছিল বাংলাদেশে এতদিন সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্যাতন আর অত্যাচারের ঘটনা ঘটেছে, সেখানে বিচার ট্রাইব্যুনাল তৈরি করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের চিহ্নিত করে দোষীদের শাস্তি দিতে হবে ও ক্ষতিগ্রস্ত মানুষদের ক্ষতিপূরণ দিতে হবে এবং তার সঙ্গে তাদের পুনর্বাসন দিতে হবে ও যত দ্রুত সম্ভব বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার আইন প্রণয়ন করতে হবে এবং তার সঙ্গে সংখ্যালঘুদের বিশেষ মন্ত্রণালয় গঠন করতে হবে এবং দুর্গাপুজোর সময় তাদের 5 দিনের ছুটি দিতে হবে এবং তারই সঙ্গে বাংলাদেশের অন্যান্য ধর্মের মানুষদের প্রধান ধর্মীয় উৎসবের সময় তাদেরও ছুটি দিতে হবে। আর তাদের এইসব দাবি বাংলাদেশি সরকার কোনো গুরুত্বই দিচ্ছিল না, বরং তাদের নেতাকে গ্রেপ্তার করে ডাইরেক্ট জেলে পাঠিয়ে দিচ্ছে। আর এটাই হচ্ছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র। আর এটাই হলো বর্তমানে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের মৌলবাদী সরকার।
আর এনাকেই নাকি পশ্চিমা দেশিরা শান্তির নোবেল পুরস্কার দিয়েছে। আর শুধু তাই নয়, বাংলাদেশে এই মৌলবাদীরা ইসকনকেও ছাড়েনি, ইসকনকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেয়। যে ইসকন বাংলাদেশে বন্যার সময় কোনো ধর্ম বর্ণ না দেখেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, সেই সময় তাদেরকে খাদ্য বস্ত্র দিয়ে সাহায্য করেছিল। আর সেই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে বলে এই মৌলবাদীরা, কারণ তাদের হিসেবে ইসকন নাকি টেররিস্ট অর্গানাইজেশন। বাংলাদেশে হিন্দুদের ঘর বাড়ি দোকানপাট জ্বালিয়ে দেবে, মানুষকে মারধর করবে, মন্দির ভাঙচুর করবে, আবার সেই মন্দির থেকে সোনাদানা চুরি করবে। আর তাহলেই তোমরা বলো ভাই, এই ইসকনের সমর্থকরা এইসব দেখে সবকিছু সহ্য করবে? এইসবের জন্য ইসকনের সমর্থকরা যে আন্দোলন শুরু করেছে, অমনি এই মৌলবাদীরা বলছে ইসকন নাকি টেররিস্ট অর্গানাইজেশন বা বাংলাদেশি মৌলবাদী। আর ভাই, এই মৌলবাদীরা ইসকনের সম্বন্ধে ঠিকমতো জানেই না যে ইসকন শুধুমাত্র ভারত আর বাংলাদেশে অবস্থিত নয়, গোটা বিশ্বে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, জার্মানি আরো অনেক দেশে 850-এরও বেশি মন্দির আছে। এবং ইসকন বিভিন্ন দেশে চ্যারিটেবল ফান্ড দান করে এবং ফুড ফর লাইফের মতো বহু মানুষকে বিনামূল্যে ভেজিটেরিয়ান খাবার দাবার খাওয়ায়। অ্যাপেল কোম্পানির ফাউন্ডার টিপস জব এর এক এমন সময় এসেছিল যে এর কাছে 1 মাসের ঘর ভাড়া ছিল, তো 1 মাসের খাবারের পয়সা ছিল না। তাই তিনি আমেরিকার এক ইসকন মন্দিরে রোজ খাবার খেতে যেতেন। আর এই কথা তিনি নিজের মুখে বলেছেন। আর শুধু এখানেই শেষ নয়, নদিয়া জেলার মায়াপুরে সবচেয়ে বিশ্বের বড় ইসকন মন্দির নির্মাণ হচ্ছে এবং তার জন্য ফোর্ড কোম্পানির মালিক অ্যালফ্রেড ফোর্ড $35 মিলিয়ন দান করেছেন। তাহলে তোমরাই বলো ভাই, এইসব বড় বড় ব্যক্তিরা ইসকনকে যদি টেররিস্ট অর্গানাইজেশন হতো তাহলে এত টাকা দান করতো? আর ভাই, যারা ইসকনের ব্রহ্মচারী আছে বাংলাদেশে এই মৌলবাদীদের মতো হাতে বন্দুক ছুরি কাটারি নিয়ে ঘোরাঘুরি করে না, তাদের হাতে সবসময় ভগবত গীতা দেখতে পাবেন এবং তার মাধ্যম দিয়ে মানুষকে জীবনের সঠিক পথে চলার পথ দেখায় এবং তারা রাস্তায় রাস্তায় হরে কৃষ্ণ মুভমেন্টের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা ছড়ায়। আর এক হচ্ছে বাংলাদেশি মৌলবাদী, যারা মানুষের মধ্যে বিষ ছড়ায় আর তার সঙ্গে মানুষের মধ্যে হিংসা সৃষ্টি করে। আর তার সঙ্গে এরকম হচ্ছে বাংলাদেশি টিভি চ্যানেলগুলো, আর তার সঙ্গে কয়েকটা বাংলাদেশি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও আছে। তোমরা কমেন্ট করবে, তাদেরকে নিয়ে আমি একটা পরে ভালোভাবে ভিডিও বানাবো। আর এরাই শালা বলে কিনা ভারতীয় টিভি চ্যানেলগুলো এইসব মিথ্যে প্রচার করছে বাংলাদেশি সরকারকে ছোট করার জন্য। আর সেই জন্যই নাকি ভাই বাংলাদেশি সরকার ভারতীয় টিভি চ্যানেলগুলো বাংলাদেশে বন্ধ করে দিয়েছে। আর এটাই হলো ভাই মৌলবাদী মেন্টালিটি। আর ভাই, একটা জিনিস ফেসবুকে দেখলাম, বাংলাদেশ নাকি মিলিটারি অ্যাটাক করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তার সঙ্গে নর্থ ইস্ট দখল করবে এবং তার সঙ্গে বাংলাদেশের একটা নতুন করে মানচিত্রও দেখেছিলাম। আরে ভাই শোন, যারা এরকম ভেবে ফেসবুকে পাগলদের মতো পোস্ট করছিস, বাংলাদেশ পুচকে একটা দেশ যেটাকে গুগল ম্যাপে খুঁজতে গেলে জুম করে দেখতে হয়, আর যার 3 দিক দিয়ে ভারতের বর্ডার আছে মাত্র 4000 কিলোমিটারের। এবার ভারতের র্যাঙ্ক শোন, এখন গোটা বিশ্বে ইকোনমিতে ভারত 5 নম্বর স্থানে অবস্থান করছে, আর 1 বছর পর জাপানকে ছাড়িয়ে 4 নম্বরে যাবে। আর ভাই শোন, গোটা বিশ্বের মধ্যে ভারতীয় সেনাবাহিনী কত নম্বর স্থানে অবস্থান করছে জানিস? ছোট করে বলি, 4 নম্বর স্থানে। আর জানিস তোদের বাংলাদেশ কত নম্বরে অবস্থান করছে? 37, মানে ছোট করে 37 নম্বরে। আর এখন তোরা যাদেরকে বাপ বলে ডাকছিস পাকিস্তান, আর শোন, পাকিস্তানি মিলিটারি গোটা বিশ্বের মধ্যে র্যাঙ্ক হচ্ছে 9 নম্বরে। তাই পাকিস্তান একটা পারমাণবিক শক্তিধর দেশ হয়েও তারা শুধু মনে মনে ভেবে আর জেগে জেগে স্বপ্ন দেখে যে তারা কাশ্মীর দখল করবে। তাই থাক, তাদের কথা কি আর বলবো। তাই তোদেরকে বলছি, তোরা একটা পুচকে দেশ হয়ে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম আর নর্থ ইস্ট রাজ্যগুলোকে দখল করবি? তাই বলছি কি, তোরা কি ডবাই শুয়ে শুয়ে স্বপ্ন দেখিস? আর শোন, তোদেরকে একটা কথা বলি, ভারত গোটা বিশ্বের নাম্বার 1 গ্রোয়িং ইকোনমি আর সামরিক শক্তির দিক দিয়ে 4 নম্বরে। তাই ভারত চাইলে তোদের মতো একটা পুচকে দেশকে, যেটাকে গুগল ম্যাপে জুম করে দেখতে হয়, মিলিটারি স্ট্রাইক করে খুব সহজেই দখল করতে পারবে। কিন্তু ভারত এটা করতে চায় না, কারণ ভারত যেভাবে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে চলেছে, তাই আমরা এখন যদি যুদ্ধে জড়িয়ে পড়ি রাশিয়া ইউক্রেনের মতো, তাহলে ভারতের ইকোনমি অনেক ক্ষতিগ্রস্ত হবে। তাই হয়তো ভারত মিলিটারি দিয়ে কিছু করবে না, কিন্তু এটা ভেবে রাখিস, ভারত যা করা তার বুদ্ধি দিয়ে করবে। এক্সাম্পল ফর সিকিম। তাই তোদেরকে আজকের মতো এইটুকুই দিলাম। তো ভাই বন্ধুগণ, আজকের ভিডিও এখানে পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে জানাবেন।